পঞ্চায়েতের যে একটা পরিক্রমা আমাদের চলছে, এখানে আমরা সারা কাঠিগড়ায় আমরা চষে বেড়াচ্ছি। এখানে আমরা হঠাৎ পেয়ে গেলাম রাস্তাতে কাঠিগড়ায় আমরা পেয়ে গেলাম উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুর কাস্তকে। তিনি আপনারা জানেন তিনি কাঠিগড়ায় ছোটাছুটি করছেন এবং কাঠিগড়ার সমস্ত বিষয়ের সঙ্গে তিনি অঙ্গভঙ্গিভাবে জড়িত থাকেন। তো তাকে আমরা পেয়েছি পঞ্চায়েত নির্বাচনের আবহে আমরা তাকে পেয়েছি এবং তিনি কি ভাবছেন তার ভাবনাটাও কিছুটা গুরুত্বপূর্ণ। কারণ এই পঞ্চায়েত এবার যে আমরা সারা কাঠিগড়া ঘুরলাম, দেখলাম যে অনেক গ্রামে রাস্তাঘাট নেই। একটা বিশাল অবস্থা। কারণ এখানে যিনি বিধায়ক ছিলেন তিনি এই অঞ্চলে কোনো রাস্তাঘাট মঞ্জুর করেন যেমনটা জানান স্থানীয়রা, এবং পঞ্চায়েতের রাস্তাঘাটও খুব একটা ভালো নয়। এবং এরকম একটা পরিস্থিতিতে তাকে মুখ্যমন্ত্রী দিয়েছেন কাঠিগড়ার উন্নয়নের দায়িত্ব, এবং তিনি কী করছে না করছে এবং পঞ্চায়েতে কার সম্ভাবনা বেশি বা পঞ্চায়েত নির্বাচন এসব একটি বিষয় নিয়ে তার কাছ থেকে আমরা জানতে চাইব। কারণ যেহেতু তিনি কাঠিগড়ার সঙ্গে এখন অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো আপনি এই যে কাঠিগড়া, আমি অন্য কোনো প্রশ্ন আজকে আপনার কাছে রাখছি না, কারণ রাজনৈতিক প্রশ্ন আনছি না, আমি এগুলো কাঠিগড়া কেন্দ্রিক আপনাকে প্রশ্নগুলো করবো। এই যে পঞ্চায়েতের আমরা দেখলাম যে রাস্তাঘাটে একটা বিরাট দুরবস্থা, এটা কেন হবে আমি একটু বুঝতে পারছি। দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে বিগত দিনে শাসক দলের সঙ্গে, অর্থাৎ শাসনের যে অধিষ্ঠিত আছে ওদের সঙ্গে এই অঞ্চলের জনপ্রতিনিধির হয়তোবা আমরা বলবো তাল মিল না হওয়ার জন্য আজকে আমাদের দৃঢ়তার সঙ্গে বলতে হয় যে আসামের রাজনীতিতে এবং বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যদি রাস্তাঘাটের উন্নয়নের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পিডব্লিউডি দপ্তর নিজের হাতে নিয়েছেন এবং এই রাস্তাঘাটের ক্ষেত্রে যে একটা আমূল পরিবর্তন করেছেন সেই ক্ষেত্রে আমরা কিন্তু অস্বীকার করতে পারি না, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের স্বীকার করতে হবে। এবং আমি বলবো যে স্পেসিফিক্যালি নয়, সম্পূর্ণভাবে যে এই 4 বছরে উনি যে কাজ করলেন সত্যি সেটা দৃষ্টান্ত কাঠিগড়া ব্যাপার হচ্ছে কি আপনি বলছেন যে সেইটাই আমাদের হয়তোবা শাসক দলের সঙ্গে হয়তোবা এই অঞ্চলের বিধায়কের হয়তোবা ঠিক না থাকায় তাল মিলটা ঠিক না থাকে। ইতিমধ্যে আপনারা খুশি হবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী অনেকগুলো সমষ্টিতে অনেক টাকা দিয়েছেন এবং সেই মর্মে 30 কোটি টাকা দিয়েছেন যাতে কাঠিগড়া অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য, রাস্তাঘাটের ডেভেলপমেন্টের জন্য। ইতিমধ্যে আমরা প্রায় 42টা স্কিম ধরেছি, রাস্তাঘাটের কাজ ধরেছি এবং ইতিমধ্যে সেগুলো স্কিম চিফ ইঞ্জিনিয়ার পাঠানো হয়েছে। চিফ ইঞ্জিনিয়ার সেগুলো গভর্নমেন্টে পাঠাবেন এবং আমি মনে করি যে পূজার আগে বা পরে থেকে আমরা কাজ শুরু করতে পারবো। এবং কাঠিগড়ার প্রধান যেগুলো রাস্তা যেগুলো আছে, যেগুলো মুখ্য রাস্তা যেগুলো আছে, প্রত্যেকটা রাস্তা ধরা হয়েছে এবং অসমাপ্ত, আমি মনে করি অসমাপ্ত কাজ এবং প্রধান রাস্তা। এবং এই টাকাগুলো 30 কোটি টাকা খরচ হওয়ার পর আমি মনে করি সামনের দিন যদি আবার এরকম 30 কোটি 40 কোটি 50 কোটি হয়ে যায় যদি, তাহলে কাঠিগড়ার সমস্ত রাস্তাঘাট যেগুলো আছে রাস্তাঘাটে একটা আমূল পরিবর্তন হবে, সেটা দৃঢ়তার সঙ্গে আমি বলতে পারি। আচ্ছা, পঞ্চায়েত নির্বাচনের তো একটা সাংঘাতিক তোড়জোড় চলছে, প্রচার চলছে। তো আপনি যদিও বিজেপিতে যোগ দেন, তবু আমি ধরে নিলাম যে আপনি বিজেপি। তো আপনার দল বা আপনার যে দল হতে যাচ্ছে সেই দল কেমন রেজাল্ট করবে বলে আপনি মনে করছেন? দেখুন, রেজাল্ট তো অলরেডি করে নিয়েছি। রেজাল্ট করবে মানে আমার দেখা মতে ইতিহাসের প্রথম এইরকম যে ইলেকশন হওয়ার আগে 40টা আসনে, জেলা পরিষদ আসনে বিজেপি জিতল। কিন্তু এগুলো আপনারা তো ভয় দেখে নিয়েছেন। আচ্ছা, আপনাকে বলছি আপনাকে প্রায় 400টা সিট এপি মেম্বার জিতেছে এবং ইতিমধ্যে কিউএতে আছে, লাইনে দাঁড়ানো আছেন যে না আমাদেরকে যদি সামান্য আর্থিক সাহায্য যে টাকাগুলো খরচ হয়েছে সেই টাকাগুলো দিলে আমরা আর প্রচারে যাবো না। বিকজ অফ দ্যাট মানুষ আজকের দিনে বলছে যে কংগ্রেসকে ভোট দেবে না। এই জন্য ভোট দেবে না যে 73rd অ্যামেন্ডমেন্টে পঞ্চায়েত রাজ হয়েছিল এবং বর্তমান সময়ে সেই রাজীব গান্ধী পঞ্চায়েত আইন উপহার দিয়েছিলেন, ওনার আত্মা কিন্তু উপর থেকে দেখছে যে কীভাবে কংগ্রেসকে হোলসেলে বিক্রি করা হচ্ছে, রাস্তার মধ্যে টিকিট বিক্রি করা হচ্ছে, টাকা দিয়ে জেলা পরিষদ বিক্রি করা হচ্ছে, এপি মেম্বার। তাই আজকের দিনে কংগ্রেসের কোনো স্থান নেই, মানুষের হৃদয়ে নেই, মানুষের অন্তরে নেই, থাকারই কোনো কথা নেই। এবং মানুষের কোনো জায়গায় গিয়ে আপনার অন্তর হয়তোবা কোনো জায়গায় হয়তোবা নির্দল প্রার্থী একজন হয়তোবা সামান্য নাম ডাক শুনতে পারেন, কিন্তু আজকের দিনে কংগ্রেসকে মানুষ গ্রহণ করতে পারছেন 1 নম্বর দিন। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে যে আজকে আপনি যে কথা বলছেন যে ভয় দিকে যে কথাগুলো বলছেন, আসলে ভয় দিকে যদি বলা হয় তাহলে যে 300-400 জন এপি মেম্বার উদ্যোগ করেছে ওদেরকে জিজ্ঞেস করবেন
যে কেউ ভয় দিকে উল্টো করা করেছেন নাকি? ওরা তো বলবে না, ভয়ে না বলবে। ভয় কেন না বলবেন? ভয় কেন না বলবেন? সে ওয়েস্ট বেঙ্গল নীতি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইয়ে নীতি যে নমিনেশন দিতে পারবেন না। যখন ওয়াকফ বিল যখন আইনে রূপান্তরিত হয় তখন মানুষকে বলা হয় তোমরা রাস্তায় নামো, তোমরা মারপিট করো, হিন্দুদের ঘরবাড়ি ভাঙো। আপনি আপনি কি করছেন তবে জন্য পঞ্চায়েত নির্বাচন? কাজ চলছে, এখনও কাজে ছিলাম, কাজ চলছে। এবং ইন্টারনাল যেগুলো যেগুলো আছে আমাদের, ইন্টারনাল যেগুলো ম্যানেজ করতে হয়, যেগুলো আমি বলবো আপনাকে একদম সংক্ষেপে বলা হয়, যেগুলো আমাদের মধ্যে সামান্য বিভেদ যেগুলো আছে এগুলো শেষ করে যাতে আমরা সবাই এক হয়ে যাতে লড়াই করতে পারি। এবং আমাদের কাঠিগোড়াতে 4টা জেলা পরিষদ, 4টা জেলা পরিষদ বলে যাতে 4টা জেলা পরিষদ জয়লাভ করতে পারে, তার জন্য দৃঢ়তার সঙ্গে আমরা লড়াই করছি। তো আপনি তো সরাসরি প্রচারে আছেন কি না? সরাসরি মানে আমার সরাসরি দলীয়ভাবে একটা দলকে সমর্থন করছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে সমর্থন করছি, মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টকে প্রচার করছি। 2 নম্বর হচ্ছে কি, মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টকে প্রচার করা মানে কি, মানে বিজেপি চলছে। এবং মিটিংও 26 তারিখ থেকে 26 তারিখ মুখ্যমন্ত্রী আসবেন, তারপর মিটিংও চলবে। আমাদের উদ্দেশ্য একটাই, যাতে বিজেপির প্রত্যেকটা প্রার্থী অর্থাৎ এপি মেম্বার এবং জেলা পরিষদ যাতে বিজেপির জয়লাভ করে। এবং মেম্বারের ক্ষেত্রে যেহেতু এখানে সিম্বল নেই, যে যাকে ভোট দেবে সেটা আমাদের বলার কিছু নেই, কিন্তু এপি এবং জেলা পরিষদের ক্ষেত্রে যাতে কোনো ধরনের তারতম্য না হয়, প্রত্যেকটা যাতে বিজেপির প্রার্থী জয়লাভ করতে পারে, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আচ্ছা, আমি আজকে বিভিন্ন জায়গায় ঘুরলাম এবং অনেকেই এই কথাটা বলছেন, কাঠিগোড়ার দেখলাম যে আপনাকে নাকি মঞ্চ দেওয়া হয়নি, মঞ্চের নিচে নামিয়ে দেওয়া হয়েছে বা নিচে ছিলেন। তো যে কমলাক্ষ দেবুল গাইস্ত সবসময় মঞ্চে আলাদা করে থাকতেন, তাকে মঞ্চের নিচে রাখা হয়েছে, এসব একটা কীরকম একটা ব্যাপার। তো আপনি এই বিষয়ে একটু বলুন। আপনিও একজন রিপোর্টার, এখানে আপনি শিক্ষিত মানুষ, ব্যাপার হচ্ছে গিয়ে যে দলে জয়েন করার আগে আপনি সেখানে গিয়ে দলীয়ভাবে আপনি বক্তব্য দিতে পারবেন না। 2 নম্বর কথা হচ্ছে কি, নিচে আমি জনপ্রতিনিধি, জনসাধারণের সঙ্গে থাকতে আমি ভালোবাসি। এবং জনসাধারণের সঙ্গে আমার আগে একটা হ্যাবিট ছিল, মঞ্চে বক্তব্য দিয়ে আমি কিন্তু নিচে চলে আসতাম, মানুষের সঙ্গে এসে বসে কথাবার্তা বলতে। তাই মানুষের সঙ্গে কথাবার্তা বলা, সাধারণ মানুষের সঙ্গে থাকা, সেটাই আমাদের আমি মনে করি আমাদের মেন্টালিটি হওয়া উচিত। তাই যখন স্টেজে ওঠার তখন ঠিকই স্টেজে উঠবো, যখন বক্তব্য দেওয়ার ঠিকই বক্তব্য দেবো। এবং সামনের দিন আমি মনে করি যে স্টেজে উঠে বক্তব্য না দিলে যে কিছু একটা হয়ে গেল, সেটাই মনে করি না। সেটা একটা সিস্টেম আছে, নিয়ম আছে, দলের একটা অনুশাসন আছে। এবং সামনের দিন নিশ্চয়ই আপনাদেরকে সময় মতো সেটা উত্তর বলুন বা সেটা রেজাল্ট বলুন বা সেটা কীভাবে হবে, সেই কথাগুলো অনেকে অনেক কথাগুলো বলছেন, কিন্তু বরাকের জনসাধারণ, আসামের জনসাধারণ সেটা দেখবে এবং উপলব্ধি করতে পারবে। মনে করে ধন্যবাদ কমলাক্ষ দেবুল গাইস্ত আপনাকে, যে আপনি পঞ্চায়েতের বিষয়ে বা এগুলো বিষয়ে আলোচনা করেছেন। আপনার